আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সরি ফর দ্য ইনসিডেন্ট, সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের লাইভটি কেটে গিয়েছে। সো এখন যদি লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যায় আর শোনা যায়, আমাকে একটু ইনফর্ম করেন সবাই। সরি, এটার জন্য আমরা অনেক বেশি দুঃখিত আপনাদের কাছে। অনেক স্টুডেন্ট হয়তো চলে গিয়েছে, প্রায় 15 মিনিট ধরে আমাদের ক্লাস অফ হয়ে আছে। ওকে, এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় অ্যান্ড শোনা যায়, আমাকে একটু তাড়াতাড়ি ইনফর্ম করেন। তাড়াতাড়ি আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া লাইভে সব কিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ক্লিয়ার? লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, আমরা একটু আমাদের ফ্রেন্ড যারা ছিল ওদেরকে একটু কাইন্ডলি ইনফর্ম করে দিই যে আই সবাইকে নিয়ে আসে আমরা একটু লাইভে। একটু যদি সবাইকে একটু মেনশন করে দিই, তাহলে আমরা ফ্রেন্ডরা আবার চলে আসবো। ওকে, আমি একটু আবার শেয়ার করে দিচ্ছি গ্রুপে। আচ্ছা, আসলে হঠাৎ হঠাৎ করে তোমার নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইভটা কেটে গিয়েছে, বুঝছো? সো ওই কারণে হচ্ছে কি আমরা আবার লাইভে আসলাম, যেহেতু কিছু পড়া বাকি আছে। মনে হয় লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, আমরা আরও 15 মিনিট ব্রেক পেয়ে গিয়েছি। সো ভাইয়াকে মেসেজ দিতে আর চলে আসছে। হ্যাঁ, তুমি আমাকে মেসেজ দিয়েছো, অনেকেই মেসেজ দিয়েছে, আমি দেখলাম। আচ্ছা, তোমরা একটু তোমাদের মতন করে তোমাদের গ্রুপ টুপে শেয়ার করে দাও। আচ্ছা, তোমাদের মতন করে একটু গ্রুপে বা সব জায়গায় একটু শেয়ার করে দাও। সবাই ইয়েস, একটু সবাইকে নিয়ে আসতে বলো। আমাদের আরও বেশি কিছু প্রশ্ন নাই, সর্বোচ্চ বেশি প্রশ্ন নাই, যদিও এখানে কিছু একটু নাম্বারে গোলমাল হয়েছে, 235 থেকে 240-এ চলে আসছে। সো এটা একটু দেখবা, নাম্বারিং দেখতে হবে না, আমাদের কোয়েশ্চেনটাই ইম্পর্টেন্ট। নাম্বার দিয়ে আমরা কী করবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা 15 মিনিট এক্সট্রা ব্রেক পেলাম। আচ্ছা, সমস্যা নেই, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমরা এবার একটু আমাদের পড়ায় যাই। আচ্ছা, কোম্পানির অস্তিত্ব চিরন্তন। আচ্ছা, আমি একটু 258 থেকে শুরু করব। ওকে, রাইট, 258 থেকে আমরা শুরু করব। বলা হচ্ছে যে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? এই যে 9 রিলেটেড প্রশ্ন আবারও আসছে। আসলে ভাই আজকে খাইতে লেট হয়ে গেছিল। আচ্ছা, আমি কিন্তু 9 মিনিটে খাবার খেয়েছি। 9 মিনিট না, 6 মিনিটে খাবার খেয়েছি। আমার স্পষ্ট মনে আছে, আমার ঘড়ি ধরা 9 মিনিট আর 6 মিনিটে খাবার খেয়েছি। পরামর্শমূলক নির্দেশনা মানে হচ্ছে যখন আমরা আমাদের কর্মী বা এমপ্লয়িজ যারা আছে ওদের সাথে, যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরামর্শের সাথে কোনো একটা ডিসিশন মেক করে, সেটার দ্বারা সেক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? সেটা হচ্ছে গিয়ে গোপনীয় তথ্যের সংরক্ষণ করা যায় না। আসলে আমি যখন কোনো একটা আমাদের এমপ্লয়িজের সাথে, যখন কোনো একটা বস, এই যে বস যখন এমপ্লয়িজদের সাথে যখন যোগাযোগ করবে, তখন বিভিন্ন সিক্রেট বিষয় কিন্তু বসকে ওদের বলে দিতে হবে, কিন্তু জানা দিতে হবে। ওই জন্য আমাদের গোপন তথ্যের আসলে নিশ্চিত সংরক্ষণ করা যায় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ এখানে গোপন তথ্য বলতে কিছু থাকে না, কারণ সবাই সবকিছুকে রিভিল করে দেয়। ওকে, সবাই সবকিছু জেনে যায়। আচ্ছা, তারপর বলা হচ্ছে পার্থক্যমূলক টিকা বা মজুরি প্রথার জনককে? পার্থক্যমূলক মজুরি প্রথার জনক হচ্ছে তোমার FW টেল। এই যে পার্থক্যমূলক মজুরি প্রথা বলতে তোমরা বুঝো, তখন হচ্ছে গিয়ে যখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা শুরু হয়, তখন হচ্ছে গিয়ে কারখানায় যখন কর্মীরা কাজ করতো, তারা যারা অলসভাবে পড়ে থাকতো কিংবা যারা খুব বেশি অ্যাক্টিভ ছিল, ওকে, অ্যাক্টিভ আর যারা প্যাসিভ কাজ করতো না, ওদেরকেও সমানভাবে বেতন দেওয়া হতো। তখন FW টেলর চিন্তা করলো যে সবাইকে সমানভাবে বেতন দেওয়া যাবে না। যারা অ্যাক্টিভ ওদেরকে অ্যাক্টিভের মতন বেতন দিতে হবে, যারা প্যাসিভ ওদেরকে প্যাসিভের মতন বেতন, যার মানে যে যত ঘন্টা কাজ করছে তাকে তত ঘন্টা পর্যন্ত তাকে বেতন দিতে হবে। এটাই হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে পার্থক্যমূলক মজুরি প্রথার প্রবর্তক বলা হয় কাকে? FW টেলরকে। আরেকটা হচ্ছে প্রশাসনিক তত্ত্বের জনক। প্রশাসনিক তত্ত্বের জনক কে জানো? প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছে হেনরি। প্রশাসনিক তত্ত্বের জনক কে? হেনরি ফেল। ওকে, প্রশাসনিক তত্ত্বের জনক কে জানো? হেনরি ফেল। আচ্ছা, বুঝলাম। দেন এই যে বলা হচ্ছে কোনটি ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়? কোনটি ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়? এখানে অপশনগুলো একটু চেঞ্জ এসেছে, অপশনের মধ্যে কোনো সমস্যা হয়েছে, ওই জন্য এটা আমরা এই কোশ্চেনটা স্কিপ করে যাচ্ছি। 61 থেকে করি আমরা, 61 নাম্বার প্রশ্ন থেকে করি। ওকে, 61 নাম্বার প্রশ্ন। কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়? এই যে পরিকল্পনা প্রণয়নের ধাপের মধ্যে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হয়, ভালো কথা, বিকল্প মূল্যায়ন করতে হয়, ভালো কথা, সহায়ক
প্ল্যান বি রাখতে হয়। ওকে, এটাকে আমরা সহায়ক পরিকল্পনা বলে, মানে হচ্ছে প্ল্যান বি, নমনীয়তা মানে প্ল্যান বি। কিন্তু এই যে কর্মী নির্বাচন বিষয়টা হচ্ছে আমাদের জন্য একটা স্টাফিং এর কাজ। আর স্টাফিং মানে হচ্ছে গিয়ে তোমার কর্মী সংস্থানের কাজ। কিসের কাজ বলো তো ভাইয়া? কর্মী সংস্থানের কাজ। স্টাফিং হচ্ছে কিসের কাজ বলো তো ভাইয়া? কর্মী সংস্থানের কাজ। তো তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা কখনো এখানে আসবে না। আবারও আমি মনে করে দিচ্ছি, নয় না রিলেটেড প্রশ্ন তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। নয় না রিলেটেড প্রশ্ন তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর বলা হচ্ছে কোন দেশ বিমস্টেকের সদস্যভুক্ত নয়? মূলত বিমস্টেকের সদস্যভুক্ত নয় কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া মানে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, যেমন বাংলাদেশ, তার পাশে ইন্ডিয়া, আবার তার চারপাশে হচ্ছে এদিকে হচ্ছে তোমার ভুটান, নেপাল, আবার মালয়েশিয়া, আবার এদিকে চায়না, আবার ওর পাশে থাইল্যান্ড। ওকে, সো এই সকল দেশগুলো নিয়ে হচ্ছে আমাদের বিমস্টেকটা গঠিত। তারপরে মায়ানমার আছে, এদিকে মায়ানমার আছে। তো এখানে দক্ষিণ কোরিয়া আসার কোনো এখানে পসিবিলিটি নেই। সো বিমস্টেক হচ্ছে গিয়ে এই যে বে অফ বেঙ্গলের যেহেতু আশেপাশে যেগুলা কান্ট্রি আছে ওগুলাকে নিয়ে গঠিত। ওকে, এই যে ভারত, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ভারত, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, যেগুলো আশেপাশে লাগানো দেশগুলা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কোন ব্যক্তি সফল উদ্যোক্তার তালিকা নেই? সেটা হচ্ছে গিয়ে আমরা রণপ্রসাদ সাহাকে চিনি। রণপ্রসাদ সাহা হচ্ছে তোমার প্রখ্যাত বিজনেসম্যান। ওকে, যেটা হচ্ছে তোমাদের কোন গ্রুপ সেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। রণপ্রসাদ সাহা হচ্ছে তোমার একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। সো স্যামসন এস্টর অথবা স্কয়ার। ওকে, স্কয়ার কোম্পানির মালিক, স্কয়ারের মালিক। ওকে, স্কয়ার কোম্পানির মালিক। তারপর হচ্ছে টিএমএসএস, এটা হচ্ছে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা। ওকে, রণপ্রসাদ সাহাটা এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না। ওকে, ওরাও বিখ্যাত একটা গ্রুপের মালিক, তিনি প্রতিষ্ঠাতা তিনি। কিন্তু কায়সার হামিদ এটার কিন্তু অপশনে হবে না। কই পাবো? পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে ভাইয়া, পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে অংশীদারি ব্যবসায়ের কোন অংশীদার দায় বহন করে না? মূলত আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাধারণ অংশীদারের দায়টা অসীম, ঘুমন্ত অসীম, কর্মী অসীম, কিন্তু নামমাত্র অসীম না। ওকে, চারটা খুবই ইম্পর্টেন্ট। তারপর শতকরা কত ভাগ অংশীদারের সমন্বিতে একজন নাবালককে অংশীদার হিসেবে বিবেচিত করতে পারে? এই কথাটা অনেক বইয়ে ভুল দেওয়া আছে। অনেক বইয়ে এই তথ্যটা আমি একটু লিখে দিচ্ছি, অনেক বইয়ে এই তথ্যটা ভুল। বিশেষ করে বইয়ে দেওয়া আছে 51% না, কিন্তু 1872 সালের বিজনেস ল কিংবা কন্ট্রাক্ট অ্যাক্ট মতে এখানে অবশ্যই অ্যান্সার হওয়া উচিত 100%। ক্লিয়ার? অনেক বইয়ে তথ্যটা ভুল, অনেক বইয়ে তথ্যটা কি ভুল দেওয়া আছে। 1872 সালের বিজনেস ল কিংবা কন্ট্রাক্ট অ্যাক্ট মতে এটা সবসময় কি 100%, সবসময় কি 100%। ক্লিয়ার? অনেক বইয়ে তথ্যটা কি ভুল আছে। ক্লিয়ার হয়ে গিয়েছে আজকে ইনশাল্লাহ। আজকের পর থেকে যাতে কোশ্চেন্সের অ্যান্সারটা আর যাতে আপনাদের ভুল না হয়। ওকে, এটা যাতে আর ভুল না হয়। আচ্ছা, তারপর অধস্তনদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় কোন নেতৃত্বে? অধস্তনরা যখন অনেক বেশি ফ্রিডম দেওয়া হয় এক্ষেত্রে অধস্তনরা কি হয়ে ওঠে? স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ওকে, তারা কাজ করতে চায় না, তারা থিওরি অফ এক্স এর মতন কাজ করে। তার মানে এখানে হচ্ছে তারা অনেক বেশি ফ্রি, অনেক বেশি কি ফ্রি মানে মুক্ত, তারা অনেক বেশি কি মুক্ত। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হবে এখানে কি হবে? লাগামহীন অথবা ফ্রি রেইন।
কিংবা মুক্ত লিডারশিপ বা লেইজ ফেয়ার অনেকে বলে, অনেকে কি বলে লেইজ ফেয়ার বা মুক্ত কিংবা ফ্রি রেইন লিডারশিপ, ফ্রি রেইন লিডারশিপ। আচ্ছা, এটা ক্লিয়ার করলাম। এই যে লেইজ ফেয়ার অর ফ্রি রেইন লিডারশিপ। তারপর ন্যূনতম উপকরণ ব্যবহার করে যখন আমরা স্বল্প সময়ে অধিক কাজ করতে পারবো, মনে রাখবা কম সময়ে অধিক কাজ করতে পারাকে আমরা বলি দক্ষতা। যখন আমাদের কোন একটা স্টুডেন্ট যখন কম সময়ে অনেকগুলো এমসিকিউ দাগাচ্ছে, তার মানে ওর ওই কাজের প্রতি অনেক বেশি কি দক্ষতা বেশি। তার মানে কম সময়ে অধিক কাজ করাকে, কম সময়ে অধিক কাজ করাকে, অধিক আউটপুট যদি আমরা পাই সেটাকে আমরা কি বলছি? দক্ষতা বলছি। ক্লিয়ার? সেটাকে আমরা কি বলছি? দক্ষতা বলছি। আচ্ছা, তারপর পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? অবভিয়াসলি পদ্মা সেতু ওয়ান টাইমের জন্য করেছি আমরা, ওয়ান টাইম। আরেকটা পদ্মা সেতু হলে তখন এটা আরেকটা উদ্দেশ্য হবে। সো ওয়ান টাইমের জন্য যেহেতু করেছি, এটা হচ্ছে অনলি ওয়ান টাইম, যেহেতু এটা হচ্ছে একার্থক। ওকে, কম সময়ে অধিক কাজ করাকে আমরা কি বলি? দক্ষতা বলি। তারপর শর্ট এর পূর্ণরূপ কি? শর্ট এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট। এটা হচ্ছে নিয়ন্ত্রণের আধুনিক কৌশল। ক্লিয়ার? ওকে, ফাইন। তারপরে স্টক স্পিল্ট এর উদ্দেশ্য কি? স্টক স্পিল্ট এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে তোমার বিনিয়োগ যোগ্যতা কি করা? বৃদ্ধি করা। স্টক স্পিল্ট এর উদ্দেশ্য কি ভাই? তোমার বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা। তারপর কোন ভবিষ্যতের পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে আমরা কি বলি বলতো? ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে আমরা কি বলি? বাজেট বলি। কি বলি বলতো? বাজেট বলি। ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে আমরা কি বলি বলতো? বাজেট বলি। ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে আমরা কি বলি? বাজেট বলি। ক্লিয়ার? তারপর কোম্পানির মূলধনের প্রতিটি অংশকে আমরা কি বলি বলতো? কোম্পানির মূলধনের প্রতিটি অংশকে আমরা স্টক বলি কিংবা শেয়ার বলি। ওকে, তারপর ইংল্যান্ডে কত সালে কোম্পানি আইন পাস করা হয়? সেটা হচ্ছে তোমাদের ইংল্যান্ডে কত সালে কোম্পানি আইন পাস করা? সেটা হচ্ছে 1844 সালে। 1844 সালে প্রথম কোম্পানি আইন পাস করা হয়। তারপর কোন দেশ থেকে সর্বপ্রথম কুরিয়ার সার্ভিস কার্যক্রম শুরু হয়? এই কোশ্চেনটা একটু নতুন হতে পারে, এই কোশ্চেনটা তোমাদের হয়তো বা নিউ মনে হইতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার কি সবাই তোমরা পারো? এই কোশ্চেনের অ্যান্সার কি তোমরা সবাই পারো? আচ্ছা, প্রথম কুরিয়ার সার্ভিস চালু হচ্ছে কোথায় জানো? আমেরিকাতে। কোথায়? আমেরিকাতে। এটা আমি এক্সাম ব্যাচে দিয়েছিলাম যদিও কোশ্চেনটা। সিডিভিএল কার সাথে সম্পর্কযুক্ত? সিডিভিএল কার সাথে সম্পর্কযুক্ত বলো তো? সিডিভিএল কার সাথে সম্পর্কযুক্ত? বাজেটীয় নিয়ন্ত্রণ কিংবা বাজেটীয় কোনো কিছু বললে সেটা নিয়ন্ত্রণের মধ্যে যাবে। আর বাজেটকরণ হচ্ছে পরিকল্পনা। সিডিভিএল হচ্ছে তোমার শেয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত। ওকে, সিডিভিএল হচ্ছে তোমার শেয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত। এই যে সিডিভিএল এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। সিডিভিএল পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় 20 আগস্ট 2000 সালে। এটি শেয়ার বাজারে সম্পৃক্ত। মেইন ফাংশনস অফ সিডিভিএল আর অপারেট এন্ড মেইনটেইন দ্য সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বা সিডিএস অর ইলেকট্রনিক বুক এন্ট্রি রেকর্ডিং এন্ড মেইনটেইনিং দ্য সিকিউরিটিজ অ্যাকাউন্টস রেজিস্টার্ড বাই ট্রান্সফার অফ সিকিউরিটিস। এটা হচ্ছে সিডিভিএল এর যাবতীয় ইতিহাস।
তারপর পাবলিক লিমিটেড কোম্পানির সংবিধিবদ্ধ প্রণয়ন ওকে সংবিধিবদ্ধ প্রণয়ন না করে উহার পরিবর্তে আমরা কি গ্রহণ করতে পারি বলতো তফসিল 1 তফসিল 1 আমরা জানি তফসিল কয়টা তফসিল হচ্ছে 12টা কোম্পানি আইনে তফসিল হচ্ছে কয়টা 12টা আর ধারা হচ্ছে 404টা অনুচ্ছেদ 11টি ওকে এটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি অথদা অথদা অ হচ্ছে অনুচ্ছেদ কয়টা 11টা থ হচ্ছে তফসিল 12টা ধারা হচ্ছে 404টা ধারা কয়টা 404টা ওকে এটা টেবিল এও বলতে পারে অনেকে তারপর যে অংশীদারি মুনাফা ভোগ করে লোকসান বহন করে কিন্তু ব্যবসা পরিচালনার মতামত প্রদানের অধিকার রাখে না সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা নীরব বা ঘুমন্ত বলতে পারি নীরব কিংবা ঘুমন্ত অংশীদার বলতে আমরা পারি নীরব কিংবা ঘুমন্ত অংশীদার আমরা বলতে পারি ওকে তারপর অংশীদারি ব্যবসায়ী সদস্য সংখ্যা দুজনের কম হলে অংশীদারি আইনের কত ধারা অনুযায়ী বিলের সাধন করতে হবে দুজনের যদি কম হয় তাহলে সেটা ওদেরকে বাধ্যতামূলকভাবে বিলের সাধন করতে হবে বাধ্যতামূলক আর আমরা জানি সকলে যদি একমত হয় সেটা হচ্ছে 40 সকলে একমত হয়ে বাধ্যতামূলক যদি হয় সেটা 41 তাহলে কি হবে বলতো সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল সমাবেশে দিয়া অনেকে এক একভাবে এক এক নামে মনে রাখে ওকে তাহলে কি হবে 41 হচ্ছে বাধ্যতামূলক আর সকলে একমত হলে 40 আর সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটা হচ্ছে বিশেষ ঘটনার প্রেক্ষিতে আর 43 হচ্ছে বিজ্ঞপ্তি 43 হচ্ছে কি বিজ্ঞপ্তি আর 44 হচ্ছে আদালত 44 হচ্ছে কি আদালত হ্যাঁ এক একজন এক একভাবে মনে রাখে সমাবেশে বিয়া দিয়ে মনে রাখে অনেকে সকলে একমত হয়ে বাধ্যতামূলক বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল ওকে এই যে এখানে সুন্দর মতো লেখা আছে নিম্নের কোনটি ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক মনে রাখবা নিবন্ধন যদি ঐচ্ছিক বলে ওকে দুটো ব্যবসা হয় একটা হচ্ছে এক মালিকানা আর একটা হচ্ছে তোমার অংশীদারি ওকে আর নিবন্ধন বাধ্যতামূলক কাদের বাধ্যতামূলক হচ্ছে তোমার কোম্পানি সমবায় রাষ্ট্রীয় ফার্স্ট প্রায়োরিটি থেকে এক মালিকানা আর এদিকে ফার্স্ট প্রায়োরিটিতে কোম্পানি তাহলে এখানে কি হবে বলতো অংশীদারি হবে তারপর কোন অংশীদার ফার্মে মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন না সেটাকে আমরা কি বলি নিষ্ক্রিয় বলি কি বলি নিষ্ক্রিয় অংশীদার বলি সহজ আছে এটা তারপর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা কোনটি সেটা দেখো তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস আচ্ছা তারপর 32 সালে অংশীদারি অনুযায়ী কোন ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছে ইজি বিষয় সেটা হচ্ছে 4 নং ধারা 1932 সালের এই অংশীদারি আইনটা কিসের বলতো ভারতীয়
আর সংখ্যা সম্পর্কে বলা হয়েছে অংশীদারি ব্যবসায়ের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে কোথায় 1994 সালের কোম্পানি আইনের 4 নং ধারায়। ওকে, তারপর কোন ধরনের অংশীদার যদি কেউ প্রকৃতপক্ষ অংশীদার না হয়েও তার নাম জনগণের উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি দেয় সেটাকে আমরা কি বলি নামিক অংশীদার বলি। তার নাম জনগণের উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি সে দিয়েছে, তার মানে সুনাম দিয়েছে, তার নাম ব্যবহার করার অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে কি নামিক অংশীদার। ওকে, এটা কি অংশীদার ভাইয়া বলতো? নামিক অংশীদার। ওরা পরিচালনায় অংশগ্রহণ করে না, কিন্তু ওরা কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না। আচ্ছা, তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না, সেটা হচ্ছে তোমার ঋণপত্র। প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু ঋণপত্র দিয়ে কখনো টাকা সংগ্রহ করতে পারে না কিংবা মূলধন সংগ্রহ করতে পারে না। তারপর প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যখন অর্পণ করা হয়, বিভিন্ন স্তর যখন বলবে, বিভিন্ন স্তর মানে হচ্ছে সবাইকে যখন প্রায়োরিটি দিচ্ছে, তার মানে অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে বিকেন্দ্রীকরণ। সবাইকে যখন প্রায়োরিটি দিবে তখন হচ্ছে বিকেন্দ্রীকরণ। আর যখন ক্ষমতা উপর মহলের কাছে থাকবে, উপরের স্তরে থাকবে, সেটাকে আমরা বলবো কেন্দ্রীকরণ। আর কর্মীর ভূমিকা বৃদ্ধি করা হচ্ছে বিকেন্দ্রীকরণ, আর কর্মীর ভূমিকা হ্রাস করা হচ্ছে বিকেন্দ্রীকরণ, সরি কেন্দ্রীকরণ। কর্মীর ভূমিকা বৃদ্ধি করে কোনটা? বৃদ্ধি করে কোনটা বলতো? বিকেন্দ্রীকরণ। আর হ্রাস করে কোনটা বলতো? কেন্দ্রীকরণ। ওকে, কর্মীর ভূমিকা বৃদ্ধি করে কোনটা? কেন্দ্রীকরণ। আর কর্মীর ভূমিকা হ্রাস করে কোনটা? বিকেন্দ্রীকরণ। আচ্ছা, কোন নীতি আলোকে দ্বৈততা পরিহার করতে হবে, সেটা হচ্ছে তোমার আদেশের ঐক্যনীতি। এই কোশ্চেনটা অনেকবার পেয়েছি আমরা। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি বিভাগ উপবিভাগকে ঐক্যবদ্ধ করলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচালনায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার সময় ব্যবস্থাপনার কোন নীতি, সেটা হচ্ছে একতাই বল নীতি। মানে সবাই আমরা একসাথে একটা নির্দিষ্ট লক্ষ্য বা একটা নির্দিষ্ট গোল রেখে কি করছি? কাজ করছি। তার মানে এটা কি? একতাই বল নীতি। এটা কি হবে ভাইয়া? একতাই বল নীতি। ওকে, তারপর জনাব রুবায়াত একটি স্টিল মিলের ব্যবস্থাপক হিসেবে কর্মীদের দায় দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তার মানে দায় দায়িত্ব ভাগ করে দিয়েছে। সেটা কি হবে বলতো? কি হবে বলতো? দায়িত্ব এবং কর্তৃত্বের সুস্পষ্টতা। মানে সবাইকে তার কাজ এবং দায়িত্ব কি হবে সেগুলো কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। ওকে, আচ্ছা, তারপর বলা হচ্ছে একই সময়ে উৎপাদন বিভাগ উৎপাদন করে 20,000 একক আর বিক্রয় বিভাগ 15,000। তার মানে এদের মধ্যে কি নেই বলতো? এদের মধ্যে উদ্দেশ্য বা নির্দিষ্ট যে গোল, নির্দিষ্ট যে গোল সেটার কি নেই? সেন্স নেই তাদের মাঝে। তার মানে তাদের মধ্যে আদেশের ঐক্য নীতিটা কি হয়েছে? ভঙ্গ হয়েছে। কেউ বলছে 20,000 একক পণ্য উৎপাদন করবে, কেউ বলছে 15,000 পণ্য একক কি করবে? বিক্রয় করবে। তার মানে তাদের মধ্যে গোলের সেন্সটা নড়বড়। তার মানে তাদের উদ্দেশ্য ঠিক নেই, গোল ঠিক নেই। ওকে, আচ্ছা, তারপর কোন পর্যায়ের ব্যবস্থাপকের জন্য কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন? কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল স্কিল প্রয়োজন হচ্ছে তোমার নিম্ন, আর হচ্ছে গিয়ে তোমার ধারণাগত দক্ষতা, ধারণাগত দক্ষতা হচ্ছে তোমার উচ্চ, আর মানব সম্পর্কে দক্ষতা হচ্ছে তোমার মধ্যম। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কয়টি বলতো? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হচ্ছে 4টি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কয়টি বলতো ভাইয়া?
4টি। হ্যাঁ, নিম্ন কিংবা প্রথম পর্যায় ভেবে আবার ফার্স্ট লাইন ভেবে মনে করিও না যে এটা টপ লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল ম্যানেজমেন্ট আর ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই আকাশ এ পাতাল এরকম। ব্যবস্থাপনা 14 কে দিয়েছিল? বাহাউদ্দিন হৃদয়। এই অ্যান্সারটা আমি জানি না। ব্যবস্থাপনা 14 কে দিয়েছিল এটা আমি জানি না ভাই, কে হবে এটা? বাহাউদ্দিন হৃদয় দিয়েছিল। ওকে, 92 কি হবে বলো তো? হেনরি ফেওল, এটা সবাই জানে। দেখি আজ কতটুকু যাইতে পারি, জানি না। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কোন ধরনের দক্ষতা বেশি? উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হচ্ছে তোমার ধারণাগত বা চিন্তাগত। ওকে, ধারণাগত কিংবা চিন্তাগত। পরিমণি দিয়েছিল, কে বলছে আমরা জানি না? ফাজিল। একজন মহা ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপককে তার পক্ষে আরো কিছু বিক্রয় কর্মী নিয়োগ দেওয়ার কথা বলেছেন, তবে সেটির উদাহরণ হবে কি? সেটার উদাহরণ হবে কোনটা? ক্ষমতা বিভাজন, ক্ষমতা অর্পণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, হচ্ছে দায়িত্ব অর্পণ। তার মানে একজন আরেকজনকে কি করে দিয়েছে? দায়িত্ব হস্তান্তর করে দিয়েছে কিংবা দায়িত্ব অর্পণ করে দিয়েছে। তোমার হাতে আমি এই দায়িত্বটা দিলাম। ওকে, তোমার হাতে আমি এই দায়িত্বটা দিলাম। আচ্ছা, বলা হচ্ছে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি নয় কোনটি? শৃঙ্খলার নীতি নয় কোনটি? দেখো তো কোনটি শৃঙ্খলার নীতি নয়? শৃঙ্খলা, বিভাজন, একতায় বল। তাহলে ব্যবস্থাপনার নীতি নয় কোনটি জিজ্ঞেস করেছে? এই যে প্রশিক্ষণ, প্রশিক্ষণটা হচ্ছে আমাদের স্টাফিং। প্রশিক্ষণটা হচ্ছে আমাদের স্টাফিং কিংবা কর্মী সংস্থানের কাজ। কেউ কি পিডিএফ পেয়েছো? না, পিডিএফ দিব 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 পিডিএফ দিব। পিডিএফ দেওয়ার পরে তারপরে কথা বলিও। কুমিল্লায় অবস্থিত বার্ড কর্মচারীদের বিপণী বিতান গড়ে তুলেছেন। 1 লাখ টাকা তোমার লাভ হয়েছে। সংরক্ষিত তহবিলে কত টাকা জমা রাখবে? সংরক্ষিত তহবিলে সবসময় কত পার্সেন্ট? 15%। 1 লাখ টাকার 15% কত হবে? 15,000। কত হবে ভাইয়া? 15,000। ওকে, সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল কোনটি? সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে ভাইয়া তোমার উপবিধি বা বাই লস। উপবিধি কিংবা বাই লস। এখানে একটু নাম্বারিং এ ঝামেলা হয়েছে, বুঝছো? নাম্বারিং এ তোমার 250টার পর থেকে নাম্বারিং একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝছো? সব মিলে এমনি 350 প্লাস কোশ্চেন আছে এখানে, 350 প্লাস কোশ্চেন আছে। নাম্বার একটু উল্টাপাল্টা হয়েছে। নাম্বারিং ফ্যাক্ট না, আমাদের কোশ্চেনগুলো ফ্যাক্ট। মানবীয় দক্ষতা সর্বস্তরে প্রয়োজন, অথবা স্পেসিফিকলি বলতে গেলে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের বেশি প্রয়োজন। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কোনটি? সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন। তারপর সমবায় সমিতির মুনাফার কত অংশ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়? সমবায় সমিতির উন্নয়ন তহবিলে জমা রাখতে হয় হচ্ছে তোমার 3%। সমবায় সমিতির উন্নয়ন তহবিলে জমা রাখতে হয় কত পার্সেন্ট ভাইয়া? তোমার 3%। সমবায় সমিতির উন্নয়ন তহবিলে জমা রাখতে হয় কত পার্সেন্ট বলো তো ভাইয়া? 3%। এই যেখানে একটা চার্ট আছে, সংরক্ষিত 15, উন্নয়ন 3, ঋণ 10, অন্যান্য 10, লভ্যাংশ আকারে বন্টন করবে 62, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 85%। ওকে, সমবায় সমিতি অর্থ উন্নয়নের জন্য 3%, এটা পড়েছে একটু আগে। আচ্ছা, নিচের কোনটি সমবায় সমিতির মূল নীতি নয়?
মূলনীতির মধ্যে হচ্ছে স্বাধীনতা আছে, সাম্য আছে, সমতা আছে, বন্ধুত্ব নেই। ওকে, তারপর হচ্ছে কি তোমার শর্ট অ্যানালাইসিসের মধ্যে অভ্যন্তরীণ বিষয়ে বিবেচনা করা হয়। মনে রাখবা হচ্ছে গিয়ে প্রথম দুইটা হচ্ছে ইন্টারনাল, আর শেষ দুইটা হচ্ছে তোমার এক্সটার্নাল। প্রথম দুইটা ইন্টারনাল, শেষ দুইটা হচ্ছে তোমার কি ব্যবস্থাপনার দর্পণ বলা হয় কাকে? ব্যবস্থাপনায় দর্পণ বলা হয় কাকে জানো? দর্পণ বলা হয় অর লুকিং গ্লাস, রোড ম্যাপ, নীল নকশা, ব্লু প্রিন্ট। কোনটা? পরিকল্পনা। ফাইন, শেষ করলাম। তারপরে কোন দুটো বলেছিল? আচ্ছা, কাগজি মুদ্রার বিকল্প হিসেবে পণ্য বাজারে কোন চেকটা ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তোমার মার্কেট চেক। কাগজি মুদ্রার বিকল্প হিসেবে যেটা ব্যবহৃত সেটাকে আমরা কি বলি? মার্কেট চেক বলি, কিংবা ভিসা কার্ড, মাস্টার কার্ড বলে থাকি। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড বলে থাকি। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড বলে থাকি। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড বলে থাকি। বীমা গ্রহীতার কোন নির্দিষ্ট বয়সে উপনীত হবার পর উপবৃত্তি প্রদান শুরু হবার ব্যবস্থাকে নিম্নোক্ত ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? সেটাকে আমরা বলবো হচ্ছে বিলম্বিত বীমা। বিলম্বিত বীমা। এটা একটু বীমা থেকে কোশ্চেনটা একটু দিয়েছি, একটু টাফ করেছি আর কি, বুঝছো? যে বীমাগত নির্দিষ্ট সময়ে উপনীত হওয়ার পর বৃত্তি প্রদান যদি শুরু হয়, অব্যাহত থাকে, সেটাকে আমরা কি বলি? বিলম্বিত বীমাপত্র বলে থাকি। তারপরে হচ্ছে গিয়ে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? এটা সবাই জানি আমরা, রবার্ট ওয়েন হবে। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। তারপর হচ্ছে গিয়ে অস্তিত্ব রক্ষা, সংশ্লিষ্টতা, উন্নয়ন। অস্তিত্ব রক্ষা, সংশ্লিষ্টতা, উন্নয়ন মানে হচ্ছে আর জি। তাহলে কি হবে? আর জি তত্ত্ব হবে আর কি, এক্সিস্টেন্স রিলেটেডনেস গ্রোথ। এক্সিস্টেন্স রিলেটেডনেস গ্রোথ। আচ্ছা, বিশ্বে কত সালে সর্বপ্রথম শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয় বলতো? বিশ্বে সর্বপ্রথম কত সালে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয় বলতো? বিশ্বে সর্বপ্রথম কত সালে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়? 1773, 1783, 1780, 1803, 1913, কত সালে বলতো? 1773 সালে। ওকে, এই যে 1773 সালে লন্ডনে বিশ্বে সর্বপ্রথম শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়। নিম্নের সামাজিক ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে তোমার জনসংখ্যা। এই যে ভূপ্রকৃতি হচ্ছে তোমার প্রাকৃতিক, জলবায়ু প্রাকৃতিক, সঞ্চয় অর্থনৈতিক, সার্বভৌমত্ব রাজনৈতিক। ওকে, আচ্ছা। নির্বাচিত হওয়ার পর কোম্পানির একজন পরিচালকের কত দিনের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়? সেটা হচ্ছে তোমার 60 দিনের মধ্যে, টোটাল 2 মাস কিংবা 60 দিনের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়। মনে রাখবা, বিলম্বিত শেয়ারগুলো ক্রয় করা হচ্ছে কারা? প্রবর্তকরা। বিলম্বিত শেয়ার প্রবর্তকরা, আর যোগ্যতা সূচক শেয়ার কারা? পরিচালকরা। যোগ্যতা সূচক শেয়ার পরিচালক, আর বিলম্বিত শেয়ার হচ্ছে প্রবর্তক। স্মারকলিপিতে কি লিপিবদ্ধ থাকে? স্মারকলিপিতে কি থাকে? কোম্পানির
মূল বিষয়াবলীগুলো লিপিবদ্ধ থাকে। স্মারকলিপির মধ্যে কোম্পানির মূল বিষয়াবলীগুলো কি থাকে? লিপিবদ্ধ থাকে। স্মারকলিপির মধ্যে কোম্পানির মূল বিষয়গুলো কি থাকে বলতো ভাইয়া? লিপিবদ্ধ থাকে। যে সংগঠনে বিশেষজ্ঞবৃন্দ বিভিন্ন বিভাগে নির্বাহী দায়িত্ব পালন থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা তোমার তোমার কার্যভিত্তিক সংগঠন বলি। মানে এখানে কি বলেছে? বিশেষজ্ঞবৃন্দ নির্বাহী দায়িত্বে থাকে। একটা বিষয় খেয়াল করে দিচ্ছি, মনে রাখবা, সরল রেখে এবং পদস্থ কর্মী সংগঠনে ও হচ্ছে পাওয়ারফুল, আর ওর কোনো নো পাওয়ার। কিন্তু কার্যভিত্তিক সংগঠনও কিন্তু সেম, একজন সরলরৈখিক থাকবে আর একজন হচ্ছে বিশেষজ্ঞ কর্মী থাকবে। কিন্তু এখানের ক্ষেত্রে নির্বাহীর নো পাওয়ার আর বিশেষজ্ঞ কর্মীর কি থাকবে বলতো ভাইয়া? পাওয়ার থাকবে। এটার ক্ষেত্রে এটা একটু উল্টা, বুঝছো? এটার ক্ষেত্রে এটা একটু কি উল্টা। তারপর অংশীদারি আইনের ঐচ্ছিক অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা হয়েছে কোথায়? ঐচ্ছিক অংশীদারি আইন হচ্ছে ধারা নম্বর হচ্ছে তোমার 7। ঐচ্ছিক মানে হচ্ছে যেটার কোনো নো মেয়াদ, নো মেয়াদ। নিম্নের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? নিম্নের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয় মানে যেটা হস্তান্তর করা যাবে না সেটা হচ্ছে আমাদের পে অর্ডার। তার মানে কোনটা কোনটা হস্তান্তরযোগ্য দলিল আমরা একটু দেখে নিব। বলা হচ্ছে বাণিজ্যিক দলিলপত্র কিংবা হস্তান্তর অযোগ্য। অযোগ্য দলিলপত্র কোনগুলো? প্রত্যয়নপত্র হস্তান্তর করা যায় না, ব্যাংক ড্রাফট হস্তান্তর করা যায় না, পে অর্ডার হস্তান্তর করা যায় না, ব্যাংক গ্যারান্টি হস্তান্তর করা যায় না, মানে একজনেরটা আরেকজনকে দিতে পারবা না। ওকে, তারপর হচ্ছে কি এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা বিল অফ লেডিং। বিল অফ লেডিং হস্তান্তর যোগ্য, বিনিময় বিল হস্তান্তর যোগ্য, ইনভয়েস চালান হস্তান্তর যোগ্য, এয়ারওয়ে বিল আকাশপথের বিল হস্তান্তর যোগ্য, সার্কুলার নোট হস্তান্তর যোগ্য, ট্রাভেলার্স চেক ভ্রমণকারী চেক হস্তান্তর যোগ্য। ওকে, তারপরে হচ্ছে লুথার গুলিক যে শব্দটা বুঝিয়েছিল সেটা হচ্ছে পোস্ট করব। কোথায় আছে পোস্ট করব? এই যে পোস্ট করব, পোস্ট করব। প্রত্যয়নপত্র দেয় হচ্ছে ব্যাংক আমদানিকারকের পক্ষে। দায়িত্ব হস্তান্তর করা যায় না, এই ধারণাটা কোথায়? এটা হচ্ছে তোমার ব্যাবিলনে, ব্যাবিলনে, ব্যাবিলনে। ওকে, এটা হচ্ছে সিউর কোশ্চেন, ব্যাবিলনে। ওকে, ব্যাবিলিয়ন সভ্যতায়। তারপর হচ্ছে তোমার সংগঠনের প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? মনে রাখবা, সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কার্য বিভাগীয়করণ। কি ভাইয়া? কার্য বিভাগীকরণ মানে কাজগুলোকে ভাগ করে দেওয়া, কাজগুলোকে কি করে দেওয়া? ভাগ করে দেওয়া। ওকে, এফি ফিডলার কোন নেতৃত্বের ধারণাটি উদ্ভব করেন? এফি ফিডলার হচ্ছে তোমার মৌলভিত্তিক ধারণা উদ্ভাবন করেন। এফি ফিডলার কি মৌলভিত্তিক ধারণার উদ্ভাবন করেন। চালানি রসিদ বিল অফ বিল হচ্ছে একই বিষয়। ওকে, চালানি রসিদ বিল অফ লেডিং এগুলো হচ্ছে একই বিষয়। তারপর হচ্ছে প্রধানত নৌ বীমা ব্যবসায়ীকে কেন্দ্র করে কত সালে লয়েডস অ্যাসুরেন্স রয়্যাল এক্সচেঞ্জ গঠিত হয়? সেটা হচ্ছে 1771, 1771 সালে। এগুলো হচ্ছে আউট অফ টপিক, আবারও বলছি এই কোশ্চেনগুলো আউট অফ টপিক কেন দিচ্ছি? এগুলা ঘুরে ফিরে চলে আসতে পারে, ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো চলে আসতে পারে ওই জন্য। তারপর কোন ধরনের সমবায় সমিতির নামে শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা যায়? কোন ধরনের সমবায় সমিতি? সেটা হচ্ছে সসীম সমবায় সমিতি। কোন ধরনের সমবায় সমিতি শেষে লিমিটেড শব্দটা ব্যবহার করা যায়? সেটা হচ্ছে সসীম মানে সীমাবদ্ধ। আচ্ছা,
নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না? সেটা হচ্ছে গিয়ে তোমরা খোলা বাজার নীতি ব্যবহার করি, ব্যাংক হার পদ্ধতি ব্যবহার করি, নৈতিক প্ররোচনা ব্যবহার করি, পরিবর্তনশীল রিজার্ভ ব্যবহার করি। একটা হচ্ছে সংখ্যাত্মক পদ্ধতি আর একটা হচ্ছে তোমার প্ররোচনামূলক পদ্ধতি বা অসংখ্যাত্মক পদ্ধতি। এই বিল বাট্টাকরণ এটা হচ্ছে আমাদের কৌশল হিসেবে ব্যবহৃত হয় না। ওকে, তারপর বলা হচ্ছে গিয়ে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি হচ্ছে তারল্য ও লাভজনকতা। তারল্য ও লাভজনকতা। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি কি বলতো ভাইয়া? তারল্য ও লাভজনকতা। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি হচ্ছে তোমার তারল্য আর লাভজনকতা। নৌ বীমা চুক্তির অব্যক্ত শর্ত কোনটি? নৌ বীমা চুক্তির ব্যক্ত শর্ত থাকে কিছু, অব্যক্ত শর্ত থাকে। এই যে অব্যক্ত শর্ত হচ্ছে তোমার নির্দিষ্ট পথে যাত্রা, নির্দিষ্ট সময়ে যাত্রা। বিষয়টা আমাকে অব্যক্ত মানে না বললেও চলবে, কিন্তু যাত্রা সীমা, বিমানের মাল বৈধতা, সমুদ্র যাত্রা তারিখ, এগুলো সবগুলো আমাকে ব্যক্ত করতে হবে, এগুলো সবগুলো আমাকে বলতে হবে, কিন্তু নির্দিষ্ট সময়ে যাত্রা এটা না বললেও আমাকে চলবে। তারপর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ নয় কোনটি? সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে গিয়ে সরাসরি শেয়ার বেচা কিনা করা, বিসেকের কাজ নয়। বিসেকের কাজ নয়, সরাসরি শেয়ার কেনা বেচা করা, কিন্তু বিসেকের কোনো কাজ নয়। বিসেকের কাজ হচ্ছে বিষয়গুলো তদারকি করা। বিষয়গুলো কি করা? তদারকি করা। দীর্ঘমেয়াদী উৎস হতে সংগৃহীত অর্থ মূলত ব্যবহৃত হয় কিসের অংশে? সেটা হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি ক্রয়ে। দীর্ঘমেয়াদী উৎস হতে সংগৃহীত অর্থ কোথায় ব্যবহার হবে? স্থায়ী সম্পত্তি ক্রয়ে। দীর্ঘমেয়াদী উৎস হতে সংগৃহীত অর্থ মূলত কিসে ব্যবহৃত হয়? স্থায়ী সম্পত্তি ক্রয়ে। ওকে, তারপর ব্যবস্থাপনা নিরীক্ষা হচ্ছে মূলত একটি নিয়ন্ত্রণ কৌশল। এই যে নিরীক্ষা, অডিট করা, অডিট করা মানে সবার শেষে কি করা? অডিট করা মানে হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণ কিংবা কন্ট্রোলিং প্রসেস, কন্ট্রোলিং স্ট্র্যাটেজি, কন্ট্রোলিং স্ট্র্যাটেজি, কন্ট্রোলিং স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে কি তোমার ব্যাংক কর্তৃক গ্রাহকের দাবি পূরণের সামর্থ্য সংরক্ষণের নীতিকে আমরা কি বলি? সেটাকে আমরা সবসময় তারল্য নীতি বলি। মানে যখন আমরা টাকা পরিশোধ করার ক্ষমতাকে আমরা কি বলি? তারল্য নীতি বলি। ওকে, ব্যাংকের টাকা পরিশোধের ক্ষমতাকে আমরা কি বলি? তারল্য নীতি বা লিকুইডিটি বলি। কি বলি বলতো? লিকুইডিটি বলি। ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ে পরিশোধ করা যেতে পারে এমন শর্তে যে হারে বিনিময় বিল প্রকাশ করে ক্রয় বিক্রয় করা হয় তার নাম হচ্ছে তোমার অগ্রিম হার। এটাকে কি বলা হয়? অগ্রিম হার। কি বলা হয়? অগ্রিম হার। এইগুলা যারা নতুন ভাবে দেখছো এগুলা জাস্ট একটু মুখস্থ করে নিবা, আর কিছু দেখা দরকার নেই। এগুলোর জন্য কোনো টপিক পড়তে হবে না, এগুলা জাস্ট আমি যা দিয়েছি এগুলাই পড়বা। ওকে, তারপর বীমাকারী যখন বীমাগ্রহীতাকে ক্ষতিগ্রস্ত সম্পদের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তখন অবশিষ্ট সম্পত্তির বীমাগ্রহীতার পরিবর্তে বীমাকারী অধিকার সৃষ্টি হয়। এই বীমার নীতি হচ্ছে কি? সেটাকে আমরা বলি হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। মানে তোমার জিনিসপত্রের ক্ষতিপূরণ তো বীমা কোম্পানি দিয়ে দিয়েছে, এখন এগুলার মালিক কে হবে? এগুলার মালিক হবে কারা? বীমাকারী। ওকে, বীমাকারী মানে বীমা কোম্পানি। আচ্ছা, পিতৃত্ব সুলভ নেতৃত্ব কোন দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে? কোশ্চেনটা নতুন। পিতৃত্ব সুলভ নেতৃত্ব কোন দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে? সেটা হচ্ছে তোমার জাপানে। জাপানে পিতৃত্ব সুলভ নেতৃত্ব সফলভাবে ব্যবহৃত হচ্ছে। জাপানে পিতৃত্ব সুলভ নেতৃত্ব সফলভাবে ব্যবহৃত হচ্ছে। জাপানে পিতৃত্ব সুলভ নেতৃত্ব সফলভাবে ব্যবহৃত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে প্রাপকের অনুমতি ছাড়া যে প্রত্যয়নপত্র বাতিল করা যায় না তার নাম হচ্ছে তোমার অখণ্ডনীয় প্রত্যয়নপত্র। তারপর অংশীদারি আইনের কত ধারা নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে 58-1 ধারায়। 58-1 ধারায়। তারপর বলা হচ্ছে কি তোমার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে আত্মপ্রকাশ করে? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আত্মপ্রকাশ করে 1995 সালে। 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে আত্মপ্রকাশ করে? সেটা হচ্ছে 1995 সালে। তারপর অংশীদারি আইনের অসীম দায় বহন করে না কে? অসীম দায় বহন করবে না তোমার হচ্ছে সাধারণ নাম, এই যে নামমাত্র অংশীদার কিন্তু কোনো ধরনের অসীম দায় বহন করবে না, কিন্তু বাকিরা কিন্তু অসীম দায় বহন করবে। কোম্পানি যে দলের মাধ্যমে জনসাধারণের নিকট শেয়ার এবং ঋণপত্র করে আমন্ত্রণ জানানো যায় সেটাকে বলি আমরা বিবরণ পত্র কিংবা প্রসপেক্টাস। দুটি জাতীয় পত্রিকা এটা কি করতে হয়? প্রকাশ করতে হয়। তারপর
তারপর হচ্ছে এই কোনটি বিশেষ আইন দ্বারা পরিচালিত, কোনটি বিশেষ আইন দ্বারা পরিচালিত হচ্ছে বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানিগুলো হচ্ছে তোমার বিশেষ আইন দ্বারা পরিচালিত, মানে হচ্ছে তারা দুটো আইন দ্বারা পরিচালিত হয়। যেমন ব্যাংক হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়, আবার হচ্ছে তোমার কোম্পানি আইন দ্বারাও পরিচালিত হয়, ওই জন্য এগুলো কি বলা হয়, বিশেষ কোম্পানি বলা হয়। পৌর এলাকায় এক মালিকানার ব্যবসা পরিচালনা করার জন্য কোনটি থাকা বাধ্যতামূলক? এটা হচ্ছে তোমাদের ডিউর একটা কোশ্চেন, তোমাদের সেশনে 23-24 ডিউর কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ট্রেড লাইসেন্স কি হবে ভাইয়া? ট্রেড লাইসেন্স হবে। কি হবে? ট্রেড লাইসেন্স হবে। তারপর হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যুর জন্য কোথা থেকে অনুমতি প্রয়োজন হয়? পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যুর জন্য হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের থেকে অনুমতি নিতে হয়। ওকে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কি নিতে হয়? অনুমতি নিতে হয়। ক্লিয়ার? তাহলে মূলত হচ্ছে গিয়ে তোমার আমরা প্রায় 350 এখানে কোশ্চেন্স দেখেছি, কিন্তু এখানের মধ্যে ব্যাখ্যা ট্যাখ্যা সহ মিলিয়ে আমরা প্রায় এখানের মধ্যে সব ব্যাখ্যা যেহেতু ছিল, আমরা এগুলোর সাথে সাথে আরো কোশ্চেন্স কিন্তু দেখেছি। মূলত আমরা এখানে দুটি ক্লাসের মধ্যে দিয়ে মিনিমাম 400+ এমসিকিউ কভার করেছি। সো এটা তোমাদের জন্য ইনাফ ছিল। আরেকটা ক্লাস হবে তোমাদের ম্যানেজমেন্টে, এটা অফিসিয়ালি আজকে আমার শেষ ক্লাস। সো 23 ব্যাচ 24 ব্যাচ তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। আর আমি পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। তোমাদের জন্য আমার অনেক অনেক বেশি আমার মন থেকে তোমাদের জন্য দোয়া থাকবে। সবাই অনেক বেশি ভালো করো, ভালো মতন এক্সাম দাও, এবং মনে রাখবা আমি যদি এই কয়েকদিন যদি বিগত বছরের প্রশ্নকে একটু ফোকাসড করি এবং অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, মার্কেটিং হোক, মার্কেটিং বলতেছি, অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, তোমার বাংলা হোক, ইংরেজি হোক, এগুলাতে যদি আমি একটু ফোকাসড করি তাহলে আমার প্রিপারেশনটা আরো বেশি মজবুত হবে, বুঝছো? সো আমি আবারও বলছি, একটু অফিসিয়ালি তোমাদের সাথে এটা আমার আজকে শেষ ক্লাস। হয়তোবা তোমরা যদি সেকেন্ড টাইমার যদি হয়ে যাও, আল্লাহ না করুক, আমি চাই না কেউ সেকেন্ড টাইমার হোক, ওকে? সেকেন্ড টাইমার যদি হয়েও যাও, আফসোস করবা না, কখনো আফসোস করবা না। সো সবার একটা চান্স থাকবে। মনে রাখবা আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তোমার জন্য যেটা ছিল না, মনে রাখবা তোমার জন্য যেটা ছিল না বা তুমি যেটা পাওনি সেটা আসলে তোমার রিজিকে নেই, ওকে? তো তোমার রিজিকে যেটা নেই সেটা তুমি কখনো পাবা না। হয়তো এটার থেকে একটা ভালো অপরচুনিটি তোমার জন্য আছে। সো জিএসটির পরীক্ষাটা যেহেতু তোমাদের ডিউ মিস হয়ে গিয়েছে, আরইউ সিইউ সবটা মিস হয়ে গিয়েছে, তোমরা জিএসটির জন্য পড়ে আছো। তো জিএসটির জন্য শেষ সময় পর্যন্ত লড়াই করে যাবা, ক্লিয়ার? যতক্ষণ না পর্যন্ত শেষ ওয়েস্ট লিস্ট দিচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করে যাবা, ক্লিয়ার? সো আবারও বলছি, হতাশ হওয়া যাবে না। 65 or 60 মার্ক যদি এনশিওর করতে পারো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি বিবিএ পড়তে পারবা, ওকে? আমি আপনাদেরকে অনেক অনেক বেশি মিস করব। আমি আপনাদেরকে হয়তোবা এই প্রায় যারা হচ্ছে সেকেন্ড টাইমার ওদেরকে 2 বছর ধরে পড়াচ্ছি, যারা ফার্স্ট টাইমার ওরা প্রায় 6-7 মাস ধরে পড়ছেন। সো আমি আপনাদেরকে আসলে অনেক বেশি মিস করব, ক্লিয়ার? আমি নিজেও আপনাদেরকে অনেক বেশি মিস করব। আচ্ছা, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবসময় এডুকেশনের প্রত্যেকটা টিচারের জন্য দোয়া করবেন। এডুকেশনের প্রত্যেকটা টিচার যেন তারা যেন তাদের লাইফে সফলতা অর্জন করতে পারে, এবং আপনারাও যেন আপনাদের লাইফে সফলতা অর্জন করতে পারেন। অ্যান্ড আমি একটু পরে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ভাই আপনার ক্লাস মিস করব, বাহাউদ্দিন ভাইয়াকে মিস করব, ক্লাসগুলো আরও বেশি মিস করব। সো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে, আমার মন থেকে তোমাদের জন্য দোয়া থাকবে। বেলা বিস্কুট যেন পাই ইনশাল্লাহ। যারা হচ্ছে গিয়ে পাবলিকিয়ান হবা প্রত্যেকের জন্য 1 প্যাকেট করে বেলা বিস্কুট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সাদিয়া, মিস ইউ ভাইয়া অলসো, তোমাদেরকেও। তারপর হচ্ছে সামিয়া, আচ্ছা বেলা বিস্কুট ভাইয়া অনেক মিস করবো, থ্যাংক ইউ ভাই, অ্যাকসেপ্ট করেন ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা, সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। কি বলবো আর, আমি আসলে সবাইকে একদম মন থেকে মিস করব। দোয়া করবেন ভাইয়া, সবার জন্য দোয়া থাকবে, ওকে? সবার জন্য, সবাই যেন তোমাদের মা বাবার ইচ্ছা, তোমাদের ইচ্ছা, আমার কিন্তু গুজবাম্পস হয়ে গেছে অলরেডি। সো আমি একটাই কথা বলতে চাই, তোমরা শেষ পর্যন্ত লড়েছো, তোমরা শেষ পর্যন্ত যদি না লড়তা তোমরা এই কোশ্চেন্সগুলো কখনো জানতে পারতা না। সো তোমরা পড়েছো বিদায় তোমরা জানতে পারছো। সো সবার জন্য শুভকামনা থাকে, তোমাদের ইচ্ছাটা অবশ্যই পূরণ করবে। সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব, ওকে? ইনশাল্লাহ। আর জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা আসবো ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, দোয়া করব।